প্রিয় সাথী, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোট ঘোষণা করলেন চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যার প্রভাব অবশ্যম্ভাবীভাবে আমাদের আগামীকাল অর্থাৎ 16ই মার্চ যে বিকাশ ভবন অভিযান কর্মসূচি রয়েছে তার উপরেও পড়ল। থানা থেকে কয়েক ঘন্টা আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি ইলেকশন এমবার্গো আজ এই মুহূর্ত থেকে চালু হওয়ায়, মানে যখন ইলেকশন কমিশন ভোট ঘোষণা করেছে তখন থেকে চালু হচ্ছে, যার ফলে ওনারা যে পারমিশন দিয়েছিলেন সেই পারমিশনের আর ভ্যালু থাকলো না। এখন কোনো কর্মসূচি করতে গেলে ইলেকশন কমিশনের যে প্রোফাইল সেখান থেকেই আবেদন করে তারপরে আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে। আর সেটা তো শুধুমাত্র যারা রাজনৈতিক দল তারাই করতে পারে, আমরা সেখানে তার মধ্যে পড়ি না, অতএব আমরা তার মধ্যে যেতেও পারছি না। যার ফলে আমরা রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে আমাদের কর্মসূচির বেশ কিছু বদল আমরা নিয়ে আসলাম, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, আমরা যে মিছিল ডেকেছিলাম পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত, সেই মিছিল আমরা স্থগিত রাখছি, এক কথায় বাতিল করছি। কিন্তু আমাদের যে ডেপুটেশন কর্মসূচি সেটা থাকছে। আমরা প্রতিনিধিমূলকভাবে আগামীকাল বিকাশ ভবনে ডেপুটেশন দেব। জানি না সেটার কতটার মর্যাদা থাকবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন থেকে আর নেই, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডিএ ঘোষণা করে দিয়েছেন। আমরা যে সমস্ত সরকারি কর্মচারীরা ডিএর জন্য প্রত্যাশী ছিলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাদের যে মাটি কামড়ে পড়ে থাকা যে লড়াই, সেই লড়াইয়ের জয় হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা পার্শ্ব শিক্ষকরা সেটা করতে পারিনি। দীর্ঘ 1.5-2 বছর ধরে যে হাওয়াই চটি চাটার যে নাটক বললে ভুল হবে, আমার গুরুদেব বলেছেন যে আমরা নাটক করছি ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে। তো ওনাদের যেটা ছিল সেটা নাটক নয়, সেটা হচ্ছে যাত্রাপালা। তো সেই যাত্রাপালা যেভাবে প্রদর্শিত হলো এবং এক কথায় ইন্ডি জোটের হয়ে যে বামপন্থীরা কাজটা করলো, শামীম আখতার নিজে এসইউসিআই করে, ওনার পেছনে দেখুন একটা টিকটিকি দাঁড়িয়ে থাকে, সেটাও এসইউসিআইয়ের বড় নেতা, সেটার বিষয়ে পরে বলছি। আর আমাদের মনাদার তো তুলনা হয় না। সব মিলিয়ে এই যে বামপন্থীদের যে ঘোট, সেই ঘোটের শিকার আজকে পার্শ্ব শিক্ষিকারা হলো এবং 41,000 পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ এক কথায় শেষ করে দেওয়া হলো। শুধু চুপ করে থাকুন আর সদর্থক আলোচনাতেই আমরা শেষ হলাম, সেটা আমাদের সকলের কাছে আজকে পরিষ্কার। আমরা যদি লড়াইটার জন্য আর 15টা দিনও সময় পেতাম, হয়তো আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারতাম, যদি এই সরকারকে আমরা বিশ্বাস করতাম না, করিও না। যেমনভাবে আমাদেরকে চুপ করিয়ে রাখার জন্য চুপ থাকুন বলে পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎটাকে শেষ করে দেওয়া হলো, এই কয়েকটা বছর ঐক্যমঞ্চটাকে ভেঙে শেষ করে দেওয়া হলো। আমরা লড়তে পারতাম, আমরা লড়ে নিতে পারতাম। ঠিক যেমনভাবে ভাস্কর ঘোষরা মাটি কামড়ে পড়ে থেকে শেষ ফাইটটুকু দিয়ে ধর্মঘটের মধ্যে দিয়ে গোটা কলকাতা দাপিয়ে বেরিয়ে যেভাবে আদায় করে নিল, আমরাও পারতাম। আমাদের সে ক্ষমতা ছিল, ক্ষমতাটাকে শেষ করে দেওয়া হলো, ক্ষমতাটাকে নষ্ট করে দেওয়া হলো। শুধুমাত্র সরকারকে ধিক্কার জানাবেন না, তার আগে আমরা আমাদেরকে ধিক্কার জানাবো। আমরা আমাদের পার্শ্ব শিক্ষকদের যে নেতা, ওই ঘোট মঞ্চের যে নেতা বাঁচাও মঞ্চের নেতাদেরকে আগে ধিক্কার জানান, তারপরে সরকারকে ধিক্কার জানাবেন। বুকের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে না কেমন? ডিএটা বেড়েছে শুনে আপনিও আজকে আনন্দে উৎফুল্ল ভাব হয়তো আপনার আসতো আজকে। আগামীকাল স্টাফ রুমে গিয়ে মাথাটা উঁচু করেই ঢুকতে পারতেন, কিন্তু পারবেন না। আগামীকাল কোনো প্যারা টিচার মাথা উঁচু করে স্টাফ রুমে ঢুকতে পারবে না যদি তার চামড়াটা খুব মোটা না হয়ে থাকে, আমার গুরুদেবের মতো। শামীম আখতার, আপনার হাত ধরেই আমি সংগঠনের হাতে খড়িটা দিয়েছিলাম, কিন্তু আপনার এই নির্লজ্জ বেহায়ার মতো যে কর্মকাণ্ড, আমি সত্যি স্তম্ভিত। আমি সেই শামীমদাকে আর দেখতে পেলাম না, যে শামীমদা কৃষ্ণনগরের বুকে গুলির মুখোমুখি দাঁড়িয়েছিলেন।
আপনিও চাটতে চলে গেলেন, আর মিথ্যা ভাষণ দিয়ে একটার পর একটা কর্মসূচি যাতে ফ্লপ হয় তার ব্যবস্থাপনাটুকু আপনারা করলেন, যাতে মাইলেজটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ না পায়। আন্দোলন করে খুব কিছু করে ফেলেছেন, ফাইল আপনাদের আন্দোলনের ফলে হয়েছে। আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই, ফাইল কোনো বঞ্চিত মঞ্চ নয়, কোনো পার্শ্ব শিক্ষক বাঁচাও না নেতা বাঁচাও মঞ্চ তার আন্দোলনের ফলে নয়। ফাইলটা যেটা হয়েছে আমার কাছে তার তথ্য রয়েছে, প্রয়োজনে আমি সেটা এখন বাইরে দিয়েও দিতে পারি, কোনো অসুবিধা আমার নেই। ফাইলটা হয়েছে জীবন দাসের আবেদনের ভিত্তিতে ফাইলটা তৈরি হয়েছে, এবং সমগ্র শিক্ষা অভিযানের সবার নিয়েই ফাইলটা তৈরি হয়েছে। আমি যখন আপনাদের কাছে লিখেছিলাম গুজব, তখনও আমি জানি ফাইল আছে, হ্যাঁ আমি স্বীকার করছি, কিন্তু আমি জানি ওই ফাইল জীবনে পাস হবে না, কারণ এত বড় অ্যামাউন্টের ফাইল মমতা ব্যানার্জি পাস করবে না, এমনিতেও দেখতে পারে না। এমনিতেও এতদিন ভাবতো সিপিএম, যাই হোক এখন মাথা থেকে ভূতটা সরে বিজেপির ভূতটা মাথায় চেপেছে। মন্দের ভালো হয়েছিল, কিন্তু নসিব খারাপ, কপাল খারাপ, হারতে হলো। তবে লড়াইয়ের শেষ অবধি দেখব, লড়াইয়ের শেষ অবধি ময়দানে থাকব, এটুকু বলে রাখলাম। বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন চুপ করে থাকুন আর সদর্থক আলোচনা আজকে পার্শ্ব শিক্ষকদের 41,000 পার্শ্ব শিক্ষকদের, মুমূর্ষু পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎটা শেষ করে দিলেন। আবার নতুন নাটক শুরু করেছেন, আবার কেস। 16 সালের স্ট্যাটাস মামলার কি খবর স্যার? দাদা ভাই একটু যদি বলেন 16 সালের স্ট্যাটাস কেসের খবরটা কি? ইপিএফ মামলার খবরটা কি? 14 লক্ষ টাকা তুলেছেন শুধু ইপিএফ মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন বলে, তার আগে যা তুলেছেন 14 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে। আপনি অ্যাকাউন্ট পারলে প্লেস করুন, বাইরে ফাঁস করুন, দম থাকে তো দেখব। আর 14 লক্ষ টাকার হিসাবটা আপনি বুঝিয়ে দেবেন। আবার টাকা তোলার নামে নতুন নাটক শুরু করেছেন যে স্পেশাল এডুকেটররা জিতেছে, সেই মামলা আপনি আবার করবেন। ওটাতে আপনি করলে হারবেন, আপনি যদি করেন ওই মামলাটায় আপনি আবার হারবেন। নিজেকে বড় আইনজীবী ভাবেন, আর পার্শ্ব শিক্ষকদের জীবনটাকে শেষ করে দিলেন আপনারা এই কবছরে। একটা আন্দোলন দানা বাঁধাতে পারলেন না। আপনাদের অত জনপ্রিয়তা নেই যে ঘরে বসে ডাকলেই লোকজন সব ছুটে ছুটে আসবে, অত জনপ্রিয়তা আপনাদের নেই। আর একজন টিকটিকে আছে, দেখুন পিছনে লম্বা মতো দাঁড়িয়ে থাকে, পাক্কা জেহাদি মাল, পাক্কা জেহাদি। এরাই 21 সালে যখন মমতা ব্যানার্জি ঘুরে আসেন, যখন রেজাল্ট আউট হয়, এরাই তখন বলেছিল লড়াইটা ভাতের নয় জাতের ছিল। ওদের ফেসবুক অ্যাকাউন্টগুলো খুঁজে দেখবেন, লেখা আছে। আজকে জাত ধুয়ে জল খাচ্ছেন, প্যারা টিচাররা মরে যাচ্ছে আর জাত ধুয়ে জল খাচ্ছেন। আর বড় বড় লেকচার, আপনার কথা হচ্ছে বলা হচ্ছে না বলে আপনি একেবারে নিজেকে মহাপুরুষ ভাবছেন। জীবনটাকে শেষ করে দিলেন, তছনছ করে দিলেন এই কটা বছর। সব কিছুতে পিনিকবাজি, করতে পারবে না কিছুই, এদিকে পিনিকবাজির বেলায় ঠিক আছে। দম থাকে তো একটা লড়াই করে দেখান, পারলেন না তো। বিরোধিতা করবেন না, সরকারের বিরোধিতা করবেন না। ডিএ মামলা এমনি পেয়ে গেল বিরোধিতা না করে, পরিষ্কার অল আউট বিরোধিতায় খেলবো কাল থেকে। আর একজন ডাক্তারবাবু চোখের পলকে জিও হচ্ছে, লোকজন একবারে ছুটে চলে গেল। দালালি করতে করতে আমরা শেষ হয়ে গেল। আর প্যারা টিচারদের মেরুদণ্ডটাকে আরো শক্ত করতে হবে। সরকারের বিরোধিতা না করে কিছু পাওয়া যায় না। আপনি আন্দোলন করবেন না, সরকারের বিরুদ্ধে বলবেন না, এমনি দিয়ে দেবে, এমনি ভয় পাবে সে। প্যারা টিচারদেরও একটা শক্তি আছে। 25,000 প্যারা টিচার বিএলও, প্রত্যেকটা বিএলওর হাতে তার পরিবারের ভোট ছাড়াও মিনিমাম 10টা করে ভোট আছে। গ্রামগঞ্জের যারা বিএলও মিনিমাম 10টা করে ভোট আছে। সেই ভোটগুলো সরকারের বিরুদ্ধে ফেলতে হবে, তারপরে দেখা যাবে। আমাদের হারানোর কিছু নেই, আমাদের যেটুকু আছে পাওয়ার। অন্য সরকার আসুক, ক্ষমতায় আসুক, তাদের সঙ্গে আবার লড়ে নেব, আবার তাদের বিরুদ্ধে লড়াই করব, লড়াই করে নেব। এমনি এমনি আপনাকে কেউ ভাত দিয়ে যাবে না, এটা মনে রাখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের দালালি এখনো পর্যন্ত করিনি, করতে চাইও না। আমরা সবাইকে ব্যবহার করেছি, ব্যবহার করেই আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করেছি, আগামী দিনেও সেটা করব। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে কোনো রাজনৈতিক দলের কাছে মাথা বিক্রি করে দিইনি আপনাদের মতো।
আপনি সিপিএম করলে দোষ নেই, আমি বামপন্থী বলে বুক বড় করে বলবেন, আর কেউ বিজেপি করলে, অন্য দল করলে দোষ হয়ে যাবে। ওই টিকটিকিটাকে আগে প্রথমে রমিউলদার ব্যাগ বইতেন, আমাদের কাছে আসলো, সারা বাংলাটা চেনালাম। এখন ওইখানে গিয়ে বড় বড় ডায়লগ মারে, একাই একটা সংগঠন, একাই নেতা, একাই সংগঠন, একাই সভাপতি। এর আগে দেখেছিলাম সভাপতির নাম ঘোষণা করলো অনেকদিন আগে, তো তাকে ফোন করছি, সে বলছে আমি জানিই না। মুর্শিদাবাদের এক ভদ্রলোক, সম্মানীয় লোক, সে বলছে আমি জানি না, আমি ওসবের মধ্যে নেই দাদা। এই হচ্ছে ওর সংগঠন, ডায়লগের বেলায় 16 আনা। আর মনোরঞ্জন দাকে বলছি, অবিলম্বে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের টাকার হিসাব প্রকাশ্যে নিয়ে আসুন। যখন একটার পর একটা প্যারা টিচার আমার উপরে টাকার ব্লেম দিচ্ছিল, একদম নিখিলবঙ্গের ছকে ফেলে, সিপিএমের ছকে ফেলে আমাকে যখন আক্রমণ করা হচ্ছিল, টোটাল নিখিলবঙ্গ নিশ্চুপ ছিল এবং তারা চাইছিল এইভাবে ভগীরথ শেষ হয়ে যাক, ভগীরথকে টাকার জন্য ভগীরথকে শেষ করে দেওয়া হোক। সিপিএমের একটা নীতি আছে, এরা দেখবেন যখন তাদের দল থেকে কেউ বেরিয়ে যাবে বা বার করে দেওয়ার ব্যাপার থাকবে, তখন তাদের দুখানা অ্যালিগেশন দেওয়া হয়, একটা হচ্ছে চারিত্রিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। এর আগে দেখবেন ওদের একজন নেতা বেরিয়ে গিয়েছিল, আমার নামটা মনে পড়ছে না, তৃণমূল এখন ওকে রাজ্যসভার সাংসদ করেছে, মোটামুটি ভদ্রলোক, নামটা মনে আসছে না। তার ক্ষেত্রে দেখবেন বিভিন্ন ছবি ছাপা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভর্তি করে ছেলেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করলো। প্রতিকুর রহমান কদিন আগে তৃণমূলে জয়েন করেছে, তার ক্ষেত্রেও শুরু করেছিল, কিন্তু শেষটা পারলো না। ভগীরথ ঘোষের ক্ষেত্রেও কিন্তু সেরকম শুরু হয়েছিল, কিন্তু শুধুমাত্র সততা আর সাহসিকতার জন্যে এইভাবে যে কামব্যাক করা যায়, এটা আমরা দেখিয়ে দিয়েছি, এটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ দেখিয়ে দিয়েছে। যে যখন সমস্ত নেতারা ঘরে বসে গেল আর বাড়ি বসে বসে তারা টিপ্পনি কাটতে শুরু করলো, ঠিক সেই রকমভাবে সেই রকম একটা সময়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ ঘুরে দাঁড়ালো। যেখানে যে জিতবে, যে জেতার মতো, তাকে সেখানে ভোট দিন। সিপিএম বলে অপবিত্র নয়, যদিও শূন্য থেকে মহাশূন্যের দিকে তাদের উত্তরণ প্রতি মুহূর্তে ঘটছে, আরও ঘটবে, কারণ তাদের যা কার্যকলাপ সে আর বলার মতো নয়। এই পার্শ্ব শিক্ষকদের নিয়ে কি নাটকবাজিটা শুরু করলো, যাত্রাপালাটা শুরু করলো, সেটা তো দেখলেন। এইভাবেই কিন্তু এরা নিজেদেরকে শেষ করছে, গ্রাম বাংলার মানুষকে টুপি পরিয়ে শেষ করে এসছে এতদিন। পার্শ্ব শিক্ষকরা কেন আইনি লড়াইয়ে জিতবে না আমি আপনাকে বলে দিই। এর পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে সিপিআইএম গভর্নমেন্ট। ইউ আর পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস। আপনার জয়নিং লেটারটা খুলবেন আর 60 ইয়ার্স এনগেজমেন্টটা খুলবেন, দেখবেন লেখা আছে পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস। এই যে লাইনটা, এই লাইনটার জন্য আপনি আদালতে গিয়ে কোনো কিছু করতে পারবেন না। স্থায়ীকরণের ব্যাপারটা এটা কে করেছিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমি 3খানা মিটিং করেছিলাম, তার মধ্যে 2বার মধুমিতাদি ছিলেন, একবার আমি একা একা গিয়েছিলাম, উনি জানতেন না যে যদি কিছু করা যায় কেসের মাধ্যমে। ওনার সাফ কথা, কেসে গিয়ে আপনাদের কিছু হবে না। ওনার আরও 1-2জন জুনিয়র যারা, তাদের সঙ্গে আমি কথা বলেছি, মনোরঞ্জনদার সাথে গিয়ে কথা বলেছি, তাদেরও একই কথা, ইউ আর পিওরলি টেম্পোরারি, মানে শুধু টেম্পোরারি না, পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস। এইখানটাতেই সিপিএম প্যারা টিচারদেরকে ভেড়া বানিয়ে দিয়েছে, কিছু করার নেই। নইলে সবাই আদালতে দৌড়াচ্ছে আর আমাদের সুযোগ থাকবে, আমরা বসে থাকবো, এটা হতে পারে না। তাই সবচাইতে বড় ক্ষতিটা পড়ে গেছে সিপিআইএম। হ্যাঁ, ওরা দাবি করবে বছর বছর মাইনা নয়, ভিক্ষা বাড়িয়েছে, বছর বছর ভিক্ষা বাড়িয়েছে, মাইনা ব্যবহার করবে ওরা। কিন্তু এক প্রকার সিপিএম আমাদেরকে প্রথম শেষটা করে দিয়েছে, আর সেই শেষের থেকে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর 2011 সালে প্রতিশ্রুতি দিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় 15টা বছরে আমাদের দেখলো না, আর আমরা তাদেরকে দেখে গেলাম। কি আশ্চর্য প্রাণ আমাদের! এবার ওই কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, একটি ভোটও হবে না। যারা অতি বড় তৃণমূল কংগ্রেস করেন, পার্শ্ব শিক্ষকদের মধ্যে অনেকেই আছে, করতেই পারেন, তাদের প্রতি আমার কোনো বিরোধ নেই। খুব সত্যি কথা বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে জীবনদার
নামে যে ফাইলটা তৈরি হয়েছে, রেফারেন্স বাই জীবন কুমার দাস, এই ফাইলটা তৈরি হওয়ার পিছনে একটা আমাদেরও ছোটোখাটো একটা ভূমিকা আছে। আপনাদের বলি সে বিষয়টা। সেটা হচ্ছে, আমরা ওএসডির কাছে একসময় খুব যেতাম, মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীঘাটে, আর সেটাতে জীবনদার সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো আমরা একদিন একই সাথে দুটো কাগজ জমা দিই, একটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের প্যাডে, আর একটা উনি হচ্ছে গিয়ে ওই তৃণমূল কংগ্রেস এসএসএম কর্মী, তার কার্যকারী সভাপতি হিসাবে উনি সই করে সেই প্যাডটা উনি জমা দিয়েছিলেন। তো খুব স্বাভাবিকভাবেই ওটা বিকাশ ভবনে আসে, এবং প্রথমবার আসে, দ্বিতীয়বার আসে, তৃতীয়বার আসে ওই একই চিঠি, এবং ওএসডি এটা পাঠিয়েছিলেন, এবং 3বারের মধ্যে 2বার উনি স্পেশাল নোট দিয়ে পাঠিয়েছিলেন। তো বিকাশ ভবন খুব স্বাভাবিকভাবেই আমার চিঠিটা গ্রহণ করেননি, যেহেতু ওটা তৃণমূল কংগ্রেসের প্যাড ছিল, সেটা ওরা গ্রহণ করে, এবং তার বেসিসে শুভ্রা চক্রবর্তী, যিনি এসপিডি ছিলেন, মহাখচ্চর, তিনি এটা করেছিলেন। করার পর এটা বিভিন্নভাবে বিভিন্ন পদ বেয়ে নবান্ন অবধি পৌঁছায়। নবান্ন থেকে একবার কিছু কোয়ারির জন্যে বিকাশ ভবনে আবার আসে, বিকাশ ভবন থেকে আবার সেটা নবান্নে ফিরে যায়, যেটা নিয়ে ডাক্তারবাবু খুব বগল বাজাচ্ছিল, ফুল মিষ্টি নিল ইত্যাদি ইত্যাদি, ওই ব্যাপারটায়। তো ওইটা বর্তমানে কিন্তু এই যে কালকে না পরশুদিন মনোদা বলছিল না বাইরে এসে যে ওটা ফেরত এসছে, অ্যাকচুয়ালি ওটা ফেরত আসেনি, উনাকে এটা বিভ্রান্ত করা হচ্ছে। আর করাচ্ছে কে? এসপিডি অফিসে 2জন অফিসার আছে, দেবস্মিতা ম্যাডাম আর হচ্ছে গিয়ে অভিজিৎ বাবুর বাড়ি আবার কৃষ্ণনগরে, বেটা চরমবত। ওই 2 ভদ্রলোকের জন্যে পার্শ্ব শিক্ষকদের কিন্তু পুরো বিষয়গুলো আটকে রয়েছে। দেবস্মিতা ম্যাডামের 6 মাস আগে ওনার ট্রান্সফার হয়েছে, তাও উনি এখনো পর্যন্ত ওখানে বসে আছেন, এবং সরকারের হয়ে দালালি করছে, এবং পার্শ্ব শিক্ষকদের কিভাবে শেষ করা যায় তার ব্লুপ্রিন্ট ওইখানে রচিত হচ্ছে। আগে 3 জনের টিম ছিল, শুভ্রা চক্রবর্তী এসপিডি, এই অভিজিৎ বাবু, আর হচ্ছে দেবস্মিতা ম্যাডাম। এই 3 জন মিলে কিন্তু পুরো বিষয়টা রচনা করে পার্শ্ব শিক্ষকদের শেষ করছে। এদের মাথায় হাত বুলিয়ে এতদিন চলেছে, এ হচ্ছে, ও হচ্ছে, সে হচ্ছে, 7 হচ্ছে, 17 হচ্ছে, পুরো এদেরকে মাথায় টুপি পরিয়েছে। আর এরাও অফিসার কথা বলতে মানে বিরাট ব্যাপার। আসলে মধুমিতা দি একটা আমাকে কথা বলতে, যে মনোরঞ্জন তো নেতা নয়, মনোরঞ্জন তো হচ্ছে একটা গুড লেবার। তো লেবার দিয়ে যদি আপনি মিস্ত্রির কাজ করাতে যান তো এরকমই হবে। সেরকমই হচ্ছে, একদম সেরকম হচ্ছে। এদেরকে যেটা বলছে সে, এই যে গত পরশু দিন কি তার আগের দিন মনোরঞ্জন দ্বারা গিয়েছিল বিকাশ ভবনে, অভিজিৎবাবু বলেছেন আপনাদের ফাইল নবান্নে পাঠিয়ে দিয়েছি। একদম বলছি, যে 2জন গেছে, আমি 2জনের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে আপনাদের নতুন ফাইল নবান্নে পাঠিয়ে দিয়েছি। আমি জানি ও ব্যাটার ডাহা মিথ্যে কথা বলছে। আমি সাথে সাথে ওদেরকে বলেছি আপনারা এটা বাইরে বলবেন না, কারণ ও পাঠায়নি। আমি ওকে ভালো করে চিনি এবং দীর্ঘদিন ধরে চিনি, কারণ বিকাশ ভবনে যাতায়াত তো আমার আজকের নয়। ব্যাটা 15 বছর ধরে বিকাশ ভবনটাই বসে আছে, ওইখান থেকেই উনি করে কমে খাচ্ছে, সমগ্র শিক্ষার যাবতীয় টাকা সব মেরে ধরে ওই লোকটা খাচ্ছে। সেদিন দিয়েছি ওই দেবস্মিতা ম্যাডামকে, খালি মহিলা তো খুব বেশি কিছু বলতে পারিনি, কিছু বাধা রাখতে হয়, তো সেটুকু রেখেই ওনাকে যেটুকু বলার বলেছি, এবং তাতে কাজ হয়নি তা না, তাতে কাজ একটু হয়েছিল। এসপিডি সাহেব যেদিন আমাদের বিষয় নিয়ে রিকমেন্ডেশনটা পাঠান, সেদিন দেবস্মিতা ম্যাডাম ছিলেন, উনি কিন্তু গড়রাজি হননি, এবং ওনার সঙ্গে আলোচনা করেই এসপিডি সাহেব ওটা পাঠিয়েছেন হচ্ছে অ্যাকাউন্টেন্ট অফিসার যিনি রয়েছেন ওনার কাছে পাঠিয়েছেন। এবার ওখানে যেহেতু ক্লিয়ার নেই, ফলে ফাইলটা আর হলো না। আমি জানি না এই ফাইল আর হবে কি না, তার কারণ হচ্ছে ফাইলের প্রসেসিং যদি শুরু আজকের মধ্যে করতে পারত, তাহলে পরে কিন্তু ফাইলটা হওয়ার একটা সম্ভাবনা ছিল। আমার মনে হয় না প্রসেসিংটা আরও শুরু করতে পেরেছেন, কারণ নতুন এসপিডি যিনি এসছেন তার সঙ্গে ওই ভদ্রলোকের দেখা হয়েছে কিনা তাও আমি জানি না। যদি এই ভদ্রলোক গত পরশুদিনও অর্ডার দিয়ে থাকেন শুক্রবারের দিন, তাহলে পরে কিন্তু ফাইলটা হবে। আর যদি সেটা না করে থাকেন তাহলে কিন্তু এই ফাইল আর করতে পারবে না আজ থেকে, কারণ ইলেকশন এমবার্গো শুরু হয়ে গেছে। তো আমরা আগামীকাল প্রতিনিধিমূলকভাবে যাব কয়েকজন বিকাশ ভবনে,
জাস্ট দেখবো ওরা প্রসেসিংটা করছে কিনা। আর এর প্রসেসিংয়ে কিছু যায় আসে বলে আমি মনে করি না, কারণ প্রত্যাবর্তনের থেকে পরিবর্তনটা অত্যন্ত জরুরি হয়ে গেছে, শুধু প্যারাটিচারদের জন্য না, টোটাল রাজ্যবাসীর জন্য। নতুন সরকারের কাছ থেকে যাতে আমরা দাবি আদায় করতে পারি, তার জন্য আমাদের জোটবদ্ধ হতে হবে এবং পার্শ্ব শিক্ষকদের একমাত্র সংগঠন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, তার ছত্রছায়ায় আমাদের একত্রিত হতে হবে। কারণ লড়াই করতে হলে ওই ম্যাও করে চলে আসলাম 10 জন লোক নিয়ে গিয়ে, মানে সেই অ্যারেস্ট করেনি, তাও হেঁটে হেঁটে গিয়ে থানা অবধি হেঁটে হেঁটে গেলাম, গিয়ে অ্যারেস্ট দেখালাম, ওই ধরনের ইয়েতে কাজ হয় না। আগামীকাল গভর্নমেন্টের কপাল ভালো, বিকাশ ভবনটারও কপাল ভালো যে আজকে ভোট ঘোষণা হলো, আর হচ্ছে গিয়ে আমাদের কর্মসূচিটাকে আমরা স্থগিত রাখতে এক প্রকার বাধ্য হলাম, মানে আমাদের পারমিশন আমাদের বাতিল করলো। এটাই বিকাশ ভবনের কপাল ভালো, নইলে কিন্তু আগামীকাল আমাদের যা প্ল্যান ছিল এখন আর বলতে বাধা নেই। আগামীকাল বিকাশ ভবনের ভূগোল হয়তো বদলে যেত, মানচিত্র হয়তো বদলে যেত। শুধু এই রোদ গরমে লোকজনকে হাঁটিয়ে নিয়ে যাব আর কিছু হবে না, কিছু করব না, এটা অন্ততপক্ষে আমাদের ধাতে সয় না। দেখেছেন 4টে দিন সময় পেয়েছিলাম, 8 দিনের মধ্যে 4 দিনের মধ্যেই দেখিয়ে দিয়ে এসেছি পার্শ্ব শিক্ষকদের লড়াই কাকে বলে, পার্শ্ব শিক্ষকদের জীবন যন্ত্রণা কোন জায়গায় পৌঁছেছে।